পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক এক প্রাণী ডায়নোসর। আমাদের গ্রহের ভূমিতে বিচরণ করা সবচেয়ে বড় প্রাণী ছিল এই ডায়নোসরেরা। লক্ষ কোটি বছর আগে বিলুপ্ত হলেও এসব প্রাণী সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। কয়েক হাজার বছর আগে থেকেই মানুষ ডায়নোসরের জীবাশ্ম বা কঙ্কাল দেখেছে, কিন্তু তখন এই সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না। আধুনিককালে বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরুর পর বিগত শতকের ৭০-এর দশক থেকে ডায়নোসর হঠাৎ করেই জনপ্রিয় প্রাণীতে পরিণত হয়। অনেকে মনে করেন পত্রিকায় ডায়নোসরের খবর আর বহু হলিউড চলচ্চিত্রের ডায়নোসরের দৃশ্যায়ন এদের জনপ্রিয়তার অন্যতম কারণ। কেন কিভাবে এই পর্বে আলোচনা করা হবে পৃথিবী থেকে বিলুপ্ত অতিকায় প্রাগৈতিহাসিক প্রাণী ডায়নোসর সম্পর্কে। ডায়নোসর কথাটার অর্থ ভয়াবহ গিরগিটি। গ্রিক ভাষায় ডেইনোস অর্থ ভয়াবহ এবং সাউরস অর্থ গিরগিটি। এই শব্দ দুটি থেকেই ডায়নোসর নামটি এসেছে। প্রাণীগুলোর বিশাল আকৃতির কথা মাথায় রেখেই এমন নামকরণ করা হয়। বিজ্ঞানীদের ধারণা আনুমানিক ২৩ কোটি বছর আগে পৃথিবীতে ডায়নোসরের আবির্ভাব ঘটেছিল এবং সর্বশেষ ৬ কোটি বছর আগ পর্যন্ত অতিকায় এই প্রাণীগুলো পৃথিবীতে বিচরণ করেছে। কোনো এক বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ডায়নোসর পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ডায়নোসর বলতে আমরা অনেকেই সাধারণত একটি প্রাণীকে বুঝি, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। ডায়নোসর মূলত সরীসৃপ গোত্রীয় বহু প্রাণীর একটি সম্মিলিত নাম। বিভিন্ন প্রজাতির ডায়নোসরদের মধ্যে অসংখ্য পার্থক্য ছিল। ডায়নোসরের আচরণ, খাদ্যাভ্যাস, চলাফেরা সহ সামগ্রিক জীবনযাপনের বহু পার্থক্য থাকলেও প্রাণীগুলোর আকার আকৃতির ভিত্তিতে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হলো সরিস্কিয়া এবং আরেকটি হলো অর্নিথিস্কিয়া। কিছু ডায়নোসর ছিল তৃণভোজী আর কিছু ছিল মাংসাশী। একদল ডায়নোসর শুধু ভূমিতে বিচরণ করত, আবার কতকগুলো আকাশেও উড়তে পারত। সাধারণত ডায়নোসররা দ্বিপদী, তবে চতুষ্পদী ডায়নোসরের সন্ধানও পাওয়া গেছে। আবার কিছু প্রজাতি নিজেদের সুবিধা মতো 2 পা অথবা 4 পা দিয়ে চলাফেরা করত। বেশ কিছু ডায়নোসরের মধ্যে শিং, হাড়ের বর্ম ও কাঁটার মতো কিছু শারীরিক বৈশিষ্ট্যও ছিল। ডায়নোসর এত বড় প্রাণী হলেও তাদের সবারই জন্ম হতো ছোট্ট একটি ডিম থেকে, এবং এসব প্রাণীদের মস্তিষ্কও ছিল খুবই ছোট। ডায়নোসর নিয়ে কমবেশি আমাদের সবারই আগ্রহ আছে, তবে মজার ব্যাপার হলো একদল লোকের পেশাই হলো ডায়নোসর গবেষণা করা। এদেরকে বলা হয় প্যালিওন্টোলজিস্ট। ডায়নোসরের কোন প্রজাতি সবচেয়ে দীর্ঘ, কোনটির ওজন বেশি বা কোনটি উচ্চতায় সবচেয়ে বড়, তা নিয়ে প্যালিওন্টোলজিস্টদের মধ্যে বেশ বিভ্রান্তি আছে। তবে একটা সহজ বিষয় হলো তৃণভোজী ডায়নোসরেরা মাংসাশী ডায়নোসরদের থেকে আকারে বড় ছিল। কিছুদিন আগ পর্যন্তও ধারণা করা হতো সবচেয়ে বড় মাংসাশী ডায়নোসর হল টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স, কিন্তু বর্তমানে অনেক গবেষক বিশ্বাস করেন সবচেয়ে বড় মাংসাশী ডায়নোসর ছিল স্পাইনোসরাস। অন্যদিকে সবচেয়ে বড় তৃণভোজী ডায়নোসর হল আর্জেন্টিনোসরাস। এখনও পর্যন্ত প্রাপ্ত সকল ধরনের ডায়নোসরের মধ্যে আর্জেন্টিনোসরাসই সবচেয়ে বড়। ভবিষ্যতে হয়তো এই ধারণাও বদলে যেতে পারে। আর্জেন্টিনোসরাস আকারে টি-রেক্স বা স্পাইনোসরাসের চেয়েও অনেক বড় ছিল। মাংসাশী স্পাইনোসরাসের দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট এবং তৃণভোজী আর্জেন্টিনোসরাস প্রায় 120 ফুট পর্যন্ত লম্বা হতে পারত। স্পাইনোসরাস বা টি-রেক্সের চেয়ে আকারে ছোট হলেও ম্যাপুসরাস নামের আরেক ধরনের ডায়নোসর দল বেঁধে আর্জেন্টিনোসরাসদের আক্রমণ করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া একাধিক প্রজাতির ডায়নোসরদের মধ্যকার মারামারি ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। বাসস্থান, আধিপত্য এবং শিকারের ভাগ পাবার জন্য এসব সংঘর্ষ লেগেই থাকত। মাংসাশী ডায়নোসরেরা অন্যান্য প্রাণী ছাড়াও তৃণভোজী ডায়নোসরদেরও আক্রমণ করত, এমনকি তাদের ডিম এবং ছোট বাচ্চাও গিলে খেত। কিছু মাংসাশী প্রজাতি এতটাই হিংস্র ছিল যে তারা স্বজাতির মাংসও ভক্ষণ করত।
সকল ডাইনোসরই যে অতিকায় আকৃতির ছিল বিষয়টি তেমন নয়। বড়দের পাশাপাশি বহু সংখ্যক ছোট ডাইনোসরেরও অস্তিত্ব ছিল। জিজিয়ানিকাস ডাইনোসরের আকার ছিল বর্তমানকালের একটা মুরগির সমান। পৃথিবীর সব কয়টি মহাদেশেই ডাইনোসর ছিল বলে ধারণা করা হয়। আদি জুরাসিক যুগে ডাইনোসরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। জীবাশ্ম প্রমাণ থেকে তেমনটাই ধারণা করা হয়। জীবাশ্ম হল প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ। জীবাশ্মগুলো সাধারণত ভূপৃষ্ঠের কঠিন স্তর বা শিলার নিচে লক্ষ কোটি বছর চাপা পড়ে থাকে। তবে কোনো আলামতকে জীবাশ্ম হিসেবে গ্রহণ করার প্রধান শর্ত হল তা কমপক্ষে 10,000 বছরের পুরনো হতে হবে। রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির মাধ্যমে এসব প্রাগৈতিহাসিক বস্তু বা জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। কয়েক হাজার বছর আগে থেকেই মানুষ ডাইনোসরের জীবাশ্ম বা কঙ্কাল দেখেছে, কিন্তু তখন এই সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না। 265 থেকে 316 সালের মধ্যে পশ্চিম জিন রাজবংশের শাসনামলে চীনের সিচুয়ান প্রদেশে ডাইনোসরের হাড় আবিষ্কারের কথা জানা যায়। চীনা ভাষায় ডাইনোসরের প্রতিশব্দ হল কংলং, যার অর্থ ভয়ানক ড্রাগন। তাই তারা ভেবেছিল এগুলো হয়তো ড্রাগনের হাড়। এছাড়া প্রাচীন ইউরোপীয়রা এগুলোকে পৌরাণিক দৈত্যের কঙ্কাল মনে করত। ডাইনোসরের হাড়ের আধুনিক বৈজ্ঞানিক পর্যালোচনা ও বিবরণ দেওয়ার প্রক্রিয়া প্রথম শুরু হয় সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে। এরপর 19বিংশ শতকের শুরুর দিকে বিজ্ঞানভিত্তিক উপায়ে ডাইনোসরের জীবাশ্ম উত্তোলন করা হয়। পৃথিবীর নানান প্রান্তে পাওয়া ডাইনোসরদের জীবাশ্ম থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে বিলুপ্ত প্রাণীজগতের ডাইনোসরিয়া গোত্রটির নামকরণ করা হয়েছিল। বর্তমানে 1000-এর কিছু বেশি প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম গবেষকদের কাছে রয়েছে। তবে ধারণা করা হয় ডাইনোসরের 75%ই এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। ডাইনোসর উন্মাদনার চূড়ান্ত উদাহরণ হল 2 জন বিজ্ঞানী ড্রিঙ্কার কোপ এবং চার্লস মার্শের 3 দশকব্যাপী গবেষণার লড়াই, যা বর্তমানে জীবাশ্মযুদ্ধ বা অস্থিযুদ্ধ নামে পরিচিত। তারা দুজনেই সবচেয়ে বেশি সংখ্যক ডাইনোসর প্রজাতি আবিষ্কারকের তকমা লাভের জন্য মরিয়া ছিলেন। ড্রিঙ্কার কোপ 56টি এবং চার্লস মার্শ 86টি নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেন। অর্থাৎ এই 2 জন বিজ্ঞানীর লড়াইয়ের ফলেই 142 প্রজাতির ডাইনোসর আবিষ্কৃত হয়েছে। বর্তমানে আর্জেন্টিনা এবং চীনে সবচেয়ে বেশি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। ডাইনোসরের একই প্রজাতির ভিন্ন ভিন্ন ছোট বড় কঙ্কালের কারণে প্যালিওন্টোলজিস্টরা মনে করেছেন তারা হয়তো আলাদা কোনো প্রজাতি খুঁজে পেয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে বহু বছর পরে দেখা গেছে সেগুলো আসলে একই প্রজাতির। ডাইনোসরেরা পরস্পর যোগাযোগ করতে পারত বলে ধারণা করা হয়, এমনকি তারা দলগতভাবেই বসবাস করত। 1878 সালে ইগুয়ানোডন বার্নিসার্টেনসিস প্রজাতির 31টি ডাইনোসরের জীবাশ্ম একসাথে পাওয়া যায়। তখন ধারণা করা হয়েছিল প্রাণীগুলো হয়তো বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একসাথে মারা গেছে। কিন্তু পরবর্তীতে আরও বহু জায়গায় ডাইনোসরের দলগত সমাধি আবিষ্কৃত হয়। এসব থেকেই ডাইনোসরের দলবদ্ধ জীবনযাপনের ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া অনেক জায়গায় একসাথে হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। তা থেকেই বোঝা যায় কিছু ক্ষেত্রে তারা বিশাল পাল ধরেও চলাফেরা করত। ডাইনোসরের যুগে পৃথিবীতে যত প্রাণী ছিল তারা সবাই নিশ্চয়ই ডাইনোসর নয়। তবে এদের কাছাকাছি দেখতে আরও 2 ধরনের প্রাণী হল টেরোডাক্টিল এবং প্লেসিওসর। টেরোডাক্টিল হল পাখির মতো, এরা উড়ে বেড়াতে পারত। অন্যদিকে প্লেসিওসর হল জলচর প্রাণী, যারা সাধারণত পানিতে থাকত। অতিকায় ডাইনোসরদের বিলুপ্তির ব্যাপারে কারো কোনো স্পষ্ট ধারণা নেই। তবে কয়েকটি তত্ত্ব নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত তত্ত্বটি হল গ্রহাণু সংঘর্ষ তত্ত্ব। 1980 সালে ওয়াল্টার আলভারেজ ও তার দল এই তত্ত্বের অবতারণা করেন। তারা মনে করেন প্রায় 6.5 কোটি বছর আগে 5 থেকে 15 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু মেক্সিকোর ইউকাটান অঞ্চলে আঘাত হানে। তখন পৃথিবীতে অস্বাভাবিক তাপপ্রবাহের সৃষ্টি হয় এবং এর মাধ্যমেই ডাইনোসরদের মহাবিলুপ্তি ঘটে।
ডাইনোসর পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হলেও জল ও স্থল মিলে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীল তিমি। এদের এক একটার ওজন প্রায় 2 লক্ষ কেজি। সাধারণ ডাইনোসরেরাও ছিল নীল তিমির চেয়ে অনেক ছোট। তিমি এক গ্রাসে যে পরিমাণ খাবার খেতে পারে 200 জন মানুষের পক্ষেও সেই পরিমাণ খাওয়া সম্ভব নয়। এমনকি তিমির বাচ্চাও প্রতিদিন 500 লিটারের বেশি দুধ পান করে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।